একটা সময় আফ্রিকা মহাদেশের একটা ফটোগ্রাফার শকুনের সামনে একটি বাচ্চা শিশু তার মৃতপ্রায় জীর্ণ যে শরীর, সেই শরীরটাকে বয়ে না নিয়ে যেতে পেরে কোনো একটি পাথরের নুড়িতে গিয়ে মাথা ঠেকিয়ে বসেছিল। আর শকুনটা আর চোখে বসে বসে দেখছে যে শিশুটি কখন মারা যাবে। ফটোগ্রাফার সেই দৃশ্যটা নিজের ক্যামেরায় বন্দি করার পরে নিজেই লিখে গেছে যে সেই খাবারটি যত খারাপই হোক, সেটা যত স্বাদহীন হোক, অন্ততপক্ষে আমি নষ্ট করব না। হ্যাঁ বন্ধুরা, সেই দিন থেকে আজ পর্যন্ত চলে যাচ্ছে পৃথিবীর কোনো খাবার কোনো দেশের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ নষ্ট করে না। সে যত খারাপ সুস্বাদেরই হোক না কেন, সেটা শুকনো জীর্ণ রুটি হলেও সেই রুটিটা রেখে দেওয়া হয়। এটাই সৌদি আরবের যেমন নিয়ম, যেমন বাংলাদেশের নিয়ম এক মুঠো ভাত কোনো দিন ডাস্টবিনে ফেলে দেয় না, ঠিক একই কারণে বিভিন্ন দেশে এই নিয়ম চলতেই আছে যে খাবার আমরা কোনোভাবেই নষ্ট করব না। কেননা এই পেটের ক্ষুধা বড় নিষ্ঠুর। আমরা পড়েছি পূর্ণিমার চাঁদ যত সুন্দরী হোক না কেন, সেই পূর্ণিমার চাঁদটা একটা অভুক্ত মানুষের কাছে মনে হয় যেন ঝলসানো রুটির মতো। ক্ষুধা এমন একটা জিনিস, পেটের খিদে এমন একটা কষ্টদায়ক মারাত্মক জিনিস, যেটা সুদূর সুদানের দিকে তাকালে, তাদের জরা জীর্ণ শীর্ণ শরীরগুলোর দিকে তাকালে, সুদানের মানুষগুলোর দিকে আমরা বুঝতে পারি সেখানকার মানুষ এখনও পর্যন্ত অভুক্ত অর্ধভুক্ত হারে থেকে যাচ্ছে। এই আধুনিক যুগে 2025 সালে দাঁড়িয়ে কেন আফ্রিকা মহাদেশের দেশগুলো এখনও পর্যন্ত উন্নতির শিখরে পৌঁছাতে পারল না? তাদের কি প্রাকৃতিক সম্পদের ঘাটতি আছে? না বন্ধুরা, প্রাকৃতিক সম্পদের ঘাটতি নেই। আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, একটু ভালো করে গুগলে সার্চ করেন, পৃথিবীতে প্রথম মানব সম্পদ যেটা আবির্ভাব হয়েছে সেটা আফ্রিকা মহাদেশ থেকেই আবির্ভাব হয়েছে। এটা আপনারা জানেন কি? কিন্তু আজও এই সভ্য ইউরোপিয়ান যুগে সভ্য এশিয়ান কান্ট্রিগুলোর ভিতরেও যে হাহাকার নেই, বর্তমানে আফ্রিকা মহাদেশের প্রত্যেকটা দেশে আজকে হাহাকারে ভর্তি। কেন বন্ধুরা? এর জবাব কে দেবে? একজন মানুষ হিসাবে আপনার কি দায় দায়িত্ব কর্তব্য নেই? তাহলে আপনি কিসের মানুষ? আপনি যদি মনে করেন যে আমি খাবো, আমার পেটটা ভরে গেলেই হবে, তাহলে আপনি কি জন্য এই পৃথিবীতে এসেছেন? যেমন কথায় বলে, কাঠ নিজের জন্য পড়ে না, মৌমাছি নিজের জন্য মধু সংগ্রহ করে না, আবার বলে যে মোমবাতি নিজের জন্য পুড়ে গলে শেষ হয়ে যায় না। তারা প্রকৃতিকে আলো দেওয়ার জন্য যেমন মোমবাতি গলে যায়, মৌমাছি যেমন প্রকৃতির একটা সবচাইতে সুস্বাদু খাবার মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য মধু সংগ্রহ করে, ঠিক কাঠ যেমন নিজে পুড়ে সুন্দরভাবে রান্না করে মানুষকে সুস্বাদু খাবার উপহার দেয়। একজন মানুষ হিসাবেও তো আমাদের কর্তব্য আছে বন্ধু। একজন সুস্থ স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আপনি কতটুকু মানুষের উপকার করতে পেরেছেন? আপনার হৃদয় কি কেঁপে ওঠে না? বিশ্বনবী ইসলাম ধর্মের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে খাবার রাখবে না যেটা 2.5 দিনের বেশি সেই খাবারটা তোমার পরিবারকে চালানো যায়। তাহলে আজকে বিশ্ব মুসলিম দরবারগুলোর দিকে তাকালে, আমরা একটু ভাবলে, যদি আমরা দেখি একটু খেয়াল করে, যে ইসরায়েলের যখন বোমার আঘাতে প্যালেস্তাইনের মানুষ ক্ষতবিক্ষত জরাজীর্ণ, তারা ন্যূনতম মুখে একটু খাবার তোলার মতো খাবার নেই, তখন বিশ্ব মুসলিম যখন কুমিরের কান্নায় ব্যস্ত হয়ে যায়, আরব অর্থাৎ সৌদি আরব থেকে শুরু করে, দুবাই থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে প্রত্যেকটা দেশের মানুষ যখন বলে যে আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আছে যে সেই দেশের মানুষের অর্থাৎ সেই দেশের মুসলিমদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যখন বুক চিতিয়ে বলে যে আমি আল আকসাকে বাঁচানোর জন্য আমার বুকের তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয়, আমি মুসলিম হিসাবে আমি বিলিয়ে দিতে প্রস্তুত আছি, আমি এক মুহূর্ত বিলম্ব করব না। বড় বড় আলেম, ইসলামিক ঝান্ডাধারী বিভিন্ন মানুষ যখন আল আকসা মানুষকে বাঁচানোর জন্য, প্যালেস্তাইনের মানুষকে বাঁচানোর জন্য
গাজার মানুষকে বাঁচানোর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে চাইছে তারা মুসলিম বলে, তাহলে আজকে সুদানের মানুষ কি তারা অন্য ধর্মের মানুষ? আপনি জানেন সুদানের মানুষ 90 থেকে 97% মুসলিম না? সেখানকার মানুষ গরিব, তারা অর্ধভুক্ত, খেতে পায় না। তার জন্য আপনাদের মতো যারা মুসলিম ধ্বজাধারী মুসলিম আছেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, দুবাই থেকে শুরু করে বাংলাদেশের মুসলিম থেকে শুরু করে যেখানে পাকিস্তানের মুসলিম কান্ট্রি আমরা মুসলিম বলে জাহির করেন, আফগানিস্তানের মুসলিমরা যারা নিজেদেরকে মুসলিম বলে জাহির করেন, আমি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা, আজ সুদানের মানুষরা তারা নিজেদের মধ্যে যে গৃহযুদ্ধ বেঁধে গেছে, যেখান থেকে আপনারা জানেন বেশ এই অক্টোবর মাসে সৌদি আরবের মধ্যে ঢুকে একটি হাসপাতালের মধ্যে প্রসূতি মা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, নার্স, ডাক্তার থেকে শুরু করে 400-450 মানুষকে, নিরীহ মানুষকে, সুদানের এক শ্রেণীর নাগরিক একদম গণহত্যা, যেভাবে পশু বলি দেওয়া হয় ঠিক তেমনভাবে গুলির পর গুলি ছুঁড়ে তাদেরকে হত্যা করেছে। কোনো মিডিয়ায়, কোনো প্রেস বিজ্ঞপ্তিতে তো আমরা তো দেখতে পাই না। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক বা ইউটিউবের মধ্য দিয়ে আমরা এই মহবরগুলো যখন আমরা দেখতে পাই, তখন আমরা অত্যন্ত ব্যথিত মনে বলতে আমরা বাধ্য হই, যারা বাংলাদেশের মুসলিম বলে যে আমরা তাজা রক্ত দিয়ে প্যালেস্তাইনের মুসলিমদের আমরা বাঁচাতে চাই। সুদানের মুসলিম যারা 90 থেকে 97% সুদানের মুসলিম, তারা একটা মুসলিম হয়ে আর একটা মুসলিমের উপরে যখন হত্যালীলা চালাচ্ছে, তারা বাংলাদেশের কোনো বন্ধু কখনো বলে না যে সুদানের মানুষকে বাঁচানোর দরকার আছে। কেননা সুদানের মানুষের তো রক্ত লাল রঙের নয়, সুদানের মানুষের রক্ত মনে হয় সবুজ রঙের হয়। বন্ধু, একটু যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা নিজেরা একটু 90 সালে একটু যদি আপনারা খেয়াল করেন, 1947 সালে বা এইদিকে এত দূরে যাওয়ার দরকার নেই, আজকের দিনে দাঁড়িয়ে যারা 35, 34, 40 বছর বয়স, তারা 1989 সালটা এমন কোনো বেশি পিছনের দিকে সাল নয়। এই 1989 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছিল, সামরিক শক্তির অভ্যুত্থানের মাধ্যম দিয়ে, সেই সরকার ওমর বিনের যে সরকার, সেই সরকার আসার পরে মোটামুটিভাবে দেশটা চলছিল, তবুও তাদের অর্থনৈতিক পরিস্থিতি একই জায়গায় ছিল। তারপরে আস্তে আস্তে যখন দুটো গোষ্ঠী 2023 সালে লাস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হেমিদ্রি তার RSF ফোর্স গঠনের মধ্য দিয়ে, এবং 2019 থেকে 21 সাল পর্যন্ত এই RSF এবং SAF এই দুই গোষ্ঠী তারা সমন্বয়ভাবে দেশটাকে পরিচালনা করছিলেন। কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য তাদের কোনো লক্ষ্য নয়। এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। আপনারা একটু দেশের দিকেও যদি আপনার নিজের দেশের দিকে খেয়াল করেন, তবুও দেখতে পারবেন বাংলাদেশে একাধিকবার গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে একবার স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের কাছ থেকে, একবার স্বাধীনতা লাভ করেছে পাকিস্তানের কাছ থেকে, তারপরে বেশ কয়েকবার গণ অভ্যুত্থান ঘটেছে, বেশ কয়েকবার হাত বদল হয়ে একবার এক এক রকমের রাজনৈতিক নেতারা ক্ষমতায় এসেছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের জনগণের উন্নতির যে শিখরে পৌঁছানোর কথা, সেই শিখরে কেউ পৌঁছে দিতে পারেনি। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যখন যে ক্ষমতায় বসে সেই হয়ে যায় সর্বকর্তা, এবং সে সবসময়কার জন্য মনে রাখে যে আমি যে কয়েক কোটি টাকা, কয়েক কোটি ডলার, হাজার হাজার কোটি ডলার গচ্ছিত করব, বাংলাদেশে না থাকতে পারলে আমেরিকায় গিয়ে বসবাস করব, আমেরিকা আমাকে সিটিজেন্সি দেবে, এই রকমভাবে দেশটাকে দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের দিকে যদি খেয়াল করেন আপনি, সেই একই রকম পরিস্থিতি। আপনি যদি ভারতের দিকে খেয়াল করেন, একই পরিস্থিতি। সেই কারণে একটা বাংলায় প্রবাদ আছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। অর্থাৎ আপনারা জানেন রাবণের যে বংশ, সেই বংশ হচ্ছে শ্রীলঙ্কায় তৈরি। সেই কারণে বলে যে রাবণ তো খারাপ বংশের মানুষ, তাই যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। এটা কিন্তু বাস্তবসম্মত কথা। কি বলবো, সাধারণ মানুষের কথা, সাধারণ জনগণের কথা। কোনো দেশের কোনো রাজনৈতিক নেতারা, কোনো দেশের কোনো রাষ্ট্রীয় যে পরিচালন মণ্ডলী থাকে, তারা কখনো ভাবে না। এই কারণেই তো আমরা দুর্ভাগা থেকে যাই। আমরা পেটের চিন্তা করতে করতে আমাদের মস্তিষ্কগুলো এত জীর্ণ হয়ে যায়। আমাদের 60 বছর বয়সে আমাদের শরীরে, চোখে, মুখে এমনভাবে বয়সের ছাপ পড়ে যায়, যেখানে মনে হয় যেন আমরা এই পৃথিবীতে মুসাফির আকারে এসেছি, এই পৃথিবীতে মুসাফির আকারে চলে যাচ্ছি, এই পৃথিবীর স্বাদ গন্ধ কিছুই
পেলাম না। আজকে সুদানের দিকে যদি আপনারা তাকান, বিশ্ব মুসলিম কোনো রকমভাবে একজনও বলে না যে সুদানের আজকে এই পরিস্থিতির জন্য সেই দেশের কি প্রাকৃতিক সম্পদের ঘাটতি আছে। না বন্ধুরা, আপনি জানলে অবাক হয়ে যাবেন, প্রতি বছরে 400 মেট্রিক টন স্বর্ণ উত্তোলন করে স্বর্ণ খনি থেকে। আপনি বলেন তো, বাংলাদেশে স্বর্ণ খনি আছে, ভারতে স্বর্ণ খনি আছে, পাকিস্তানে স্বর্ণ খনি আছে, আজকে আফগানিস্তানে স্বর্ণ খনি আছে। যে সমস্ত স্বর্ণের যে যোগান, সেই যোগানের মধ্যে আফ্রিকা মহাদেশের সুদান নামক যে দেশ, সেই দেশে প্রতি বছর 400 মেট্রিক টন, 1 টন সমান কত কুইন্টাল, আপনারা 10 কুইন্টাল, এবং সেই কত স্বর্ণের, যেখানে 1 ভরি স্বর্ণের দাম আকাশ ছোঁয়া, সেই এত ভরি স্বর্ণ উত্তোলন করার পরেও সেই দেশের মানুষ খেতে পায় না, সেই দেশের মানুষকে শকুনে ভক্ষণ করে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় বন্ধু। আজকে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে, যারা প্যালেস্তাইনের মুসলিমদের জন্য বুকে রক্ত, তাজা রক্ত দিতে প্রস্তুত আছে, অথচ সুদানের যে সমস্ত মুসলিম আছে, সেই মুসলিমগুলোর গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে সেখানে আপনি জানলে অবাক হয়ে যাবেন, সেখানে আমির শাহী অর্থাৎ দুবাইয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ, তার নেতৃত্বে আজকে আপনারা যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে চান, যারা মনে করেন দুবাই হচ্ছে পৃথিবীর বুকে স্বর্গের মতো একটা দেশ, যে দেশে লক্ষ লক্ষ টাকা খরচা করে রং বিলাসিতা, স্বর্ণের টয়লেট থেকে শুরু করে স্বর্ণের 4 চাকা গাড়ি থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে পৃথিবীতে আর 5টা দেশে আছে। প্রত্যেকটা জিনিস একেবারে অত্যাধুনিক, যেটা নেই আকাশ ছোঁয়ার বিল্ডিং থেকে শুরু করে মাটির তলায় তাদের বিল্ডিং থেকে শুরু করে সমুদ্রকূলে এমনভাবে তারা তাদের রিসর্টগুলো তৈরি করেছে যেখানে সারা বিশ্বের মানুষ তাক লাগিয়ে দেখে থাকে। কিন্তু সুদানের মানুষের এই লক্ষ লক্ষ মানুষ যারা অভুক্ত আছে, যারা খেতে পায় না, তারা দিনের পর দিন না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে। এর জন্য 100% দায়ী দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ। এটা আপনারা বিভিন্ন গুগল বা সার্চ করে আপনি পাবেন না। আমার এই ইউটিউব চ্যানেলে যারা দেখছেন, তারা আপনারা শুনে হয়তো হতবাক হয়ে যাবেন যে এই সমস্ত হতবাক কথা কোথায় থেকে বলছে। আমি প্রমাণ দিয়ে বলছি। আপনারা জানেন যে হেমদ্রি সরকার 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে সুদানে একটা অংশ পরিচালনা করছে। সে হেমাদ্রির সঙ্গে সরাসরি বিভিন্ন ধরনের AK-47 মতো উন্নত মানের আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে পারমাণবিক বোমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চায়নার কাছ থেকে কিনে সরাসরি আজকে হেমাদ্রিকে দিচ্ছে, এবং সুদানের সাধারণ মানুষকে গণহারে হত্যা করে পশু বলির মতো আজকে মানুষকে হত্যা করছে। এই কথাগুলো শোনার পরে আপনার মানুষ হিসাবে আপনার শরীরে ন্যূনতম রক্ত থাকলে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে প্যালেস্তাইনের মুসলিমের জন্য আমি বুকে তাজা রক্ত দিয়ে দেব, তাহলে আপনি সুদানের মুসলিমদের জন্যও আপনি অবশ্যই একই কথা বলবেন প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে অত্যন্ত মর্মাহত এই পরিস্থিতি দেখে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল হয়েছে, যেটা না বললেই নয়। আমি নিজে চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না প্রিয় বন্ধু। যেখানে 3টে সন্তান, তার মা একটা জায়গাতে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে হেমাদ্রির যে বাহিনী, সেই বাহিনীর চোখে পড়ে। সেখানে সেই 3টে বাচ্চাকে কোনো রকমে লোকানোর জন্য, মুরগির বাচ্চাগুলোকে ধরার জন্য উপর থেকে কাক বা চিল বা আপনার কোনো রকমে যদি কোনো প্রাণী যদি মুরগির বাচ্চাকে ছোঁ মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, মুরগির বাচ্চার মা যেমন পাখনার তলাতে বাচ্চাগুলোকে লুকিয়ে তাদেরকে রক্ষা করে, তারা নিজের প্রাণকে বাজি রেখে ঠিক তেমন ভাবে ওই মা 3টে বাচ্চাকে নিয়ে ঝোপের ধারে লুকিয়ে পড়েছিল। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, হিমাদ্রির যে সরকার 1 লক্ষ RSF নিয়ে যেভাবে সুদানের মানুষের উপরে নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে, একদম তাদেরকে একদম গান পয়েন্টে গিয়ে AK-47 দিয়ে 3জন বাচ্চাকে মায়ের সামনে হত্যা করেছে। এটা অত্যন্ত উদ্বেগের, এটা অত্যন্ত কষ্টের। এর জন্য সারা বিশ্বের তাবড় মিডিয়ারা কখনো এর প্রচার করে না। এর প্রচার কেন করবে? সুদান তো একটা না খেতে পাওয়া মানুষ। আপনারা কথায় বলে না, পাড়ার কার ছেলে এসেছে, তো ওই পাড়ার অমুকের ছেলে, তো অমুকের ছেলে এসেছে, তাই তো ভাঙা রুটিটা থাকলে হয়তো দিতাম, গোটা রুটিটা ভেঙে আমি দিতে পারছি না। আসলে ওই রুটিটা না থাকলেও হয়তো ওই বাড়ির মহিলাটা নিজে রুটি বানিয়ে দিত, যদি ওই এলাকার মোড়লের ছেলেটা তার বাড়িতে আসতো। ঠিক ওই রকমই একটা অবস্থা সুদানের। আজকে সুদানের মানুষ এমন অবস্থা, আজকে যদি
দুবাইয়ের বাদশাহ যেভাবে গণহত্যার পিছনে পয়সা খরচ করছে, আজকে সুদানের মানুষের পিছনে কেউ নেই। এটাই তো সবচাইতে কষ্টকর। মানুষ হিসাবে এই পৃথিবীর বুকে আমরা কতদিনের জন্য বেঁচে থাকবো?